মেহেরিনের স্বপ্ন রং। লেখনীতে মির্জার সূচনা। পর্ব সংখ্যা 61। হেলিকপ্টারে উঠে রাজ মেহেরিনকে নিজের কোলে বসিয়ে দেয়। মেহেরিন বলে, আমাকে বসতে দিন। রাজ বলে, একদমই না। মেহেরিন আর কিছু বলে না, চুপচাপ রাজের গলা জড়িয়ে ধরে। দুজনেই চোখে চোখ রাখে অনেকক্ষণ ধরে, এমনভাবে তাকিয়ে থাকে যেন বহু বছর একজন অপরজনকে দেখেনি। মেহেরিন মুচকি হেসে বলে, বড় একা একা লাগে তুমি বিহনে, বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে। রাজ কপাল গুটিয়ে তার চোখে তাকায়। মেহেরিন মুচকি হেসে হেসে আবারও বলে, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধকার। এইটুকু গতি গাইতেই রাজ মেহেরিনের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহেরিন চোখ বন্ধ করে নেয়। ভালোবাসার গ্রানে চোখের কোণ ভিজে ওঠে। দুটো কোনা নোনা জলের ফোঁটা গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে। 2 মিনিট পর রাজ ধীরে আলতো করে মেহেরিনকে ছেড়ে দেয়। আমার মন খারিল রে, কেমনে বুঝাইলাম আমার জান কারিল রে। তারপর হঠাৎ করেই আবারও গেয়ে ওঠে, ওরে ও রঙ্গিলা কৌততা বীজ কি করিলা। হঠাৎ মেহেরিন পেটের নিচে ব্যথা অনুভব করে। হাস্য জলমুখ মুহূর্তেই বেদনায় কুঁচকে যায়। রাজকে শার্ট চেপে ধরে বলে, কবি সাহেব। রাজ কাঁপড়ে যায় মেহেরিনের এমন ডাক দেখে। তার চোখে মুখে ভয় বিভ্রান্তি। হাত দিয়ে মেহেরিনের গালে চড় দিয়ে বলে, এই এই কি হয়েছে বউ, কি হয়েছে? ব্যথা পেয়েছো নাকি? পানি খাবো। মেহেরিন ব্যথায় কুকড়ে যাচ্ছে। রাজ তাকিয়ে আছে অসহায়ের মতো। মেহেরিন ফিসফিস করে বলে, সময় হয়ে গেছে। মেহেরিন এবার চিৎকার। রাজ কিছু বুঝে উঠতে পারছে না, কিসের সময়, কি বলছো তুমি? মেহেরিন এবার চিৎকার করে বলে ওঠে, ব্যথা আর রাগ আবেগ একসাথে। তুই কি গাধা? সময় হয়ে গেছে, তোর বাচ্চা আসতেছে, তোর সন্তানের সময় হয়ে গেছে, হাসপাতালে নিয়ে চল, বেবি হেল কামিং। রাজ কিছু বুঝে উঠতে পারছে না। মেহেরিন কষ্টে মুখ কুঁচকে শুয়ে আছে, ব্যথায় শরীর মোচড়াচ্ছে। রাজ এক দৃষ্টে তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। তারপর হঠাৎ একটা মুহূর্তেই 2-3টে, তারপর যখন সে ধরতে পারে এর অর্থ কি, তখন ধীরে মাথা নেড়ে ইশারায় জানতে চায় রাজ। সে না বুঝে তাই কি না, কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করছে, সত্যি? এই প্রশ্ন শোনা মাত্র মেহেরিন ব্যথা ভুলে গিয়ে এক ঝাপটায় উঠে বসে। রাগে গাল ফুলিয়ে চোখে আগুন নিয়ে বলে, থাপ্পড় মেরে রাজের চুল টেনে ধরে বলে, আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুই জিজ্ঞেস করছিস সত্যি কিনা, গাধা কোথাকার। রাজ আটকে ওঠে। এই মুহূর্তে যেন সময় তার বুকে ঠিক মাঝখানে আঘাত করে। বুক ধুকপুক করছে জোরে। তারপর একটা প্রচণ্ড চিৎকার, হেলিকপ্টার জোরে জোরে উড়াও, হেলিকপ্টার ফাস্ট চালাও, ফাস্ট। রাজ গর্জে ওঠে। পুরো হেলিকপ্টার থমথম খেয়ে যায়। পাইলট মুহূর্তে বুঝে যায় এই আদেশে সময় আগে না, সময়ের গভীরে চাপা এক হুঙ্কার। রাজ মেহেরিনকে আরো শক্ত করে ধরে বসে। মাত্র 5 মিনিটের মাথায় হেলিকপ্টার এসে নামে সিটি হাসপাতালের সামনে। তার আগে হাসপাতালে হুলস্থুল পড়ে যায়। রাজের আগে ভাগে ফোন করে বলে দিয়েছে হাসপাতালে আসতেও সব রেডি চাই। আমার বউ আসছে, তারা যেন কোনো কষ্ট না হয়। আমার বউয়ের কোনো কষ্ট হলে আমি রাজ শিকদার পুরো হসপিটাল জ্বালিয়ে দিব। হেলিকপ্টার থামতে রাজ মাটিতে লাফ দিয়ে নামে। কোথায় কোথায় তোমরা, কে আছো? রাজ গর্জে ওঠে। তৎক্ষণাৎ এক নার্স চাকা লাগানো হুইল নিয়ে এগিয়ে আসে, কিন্তু রাজ ওতে মেহেরিনকে বসালো না। সে নিচে কোলে নিয়ে নিল তার পৃথিবীকে। তারপর চিৎকার করতে করতে ছুটে চলে গেল ভেতরে। পথ ছাড়ো, পথ ছাড়ো। আশেপাশের লোকরা অবাক চোখে চেয়ে আছে। রাজের লোকেরা আগে থেকে রাস্তা ফাঁকা করে রেখেছে, তাও সে বলছে পথ ছাড়ো। ডাক্তার চাইলো নর্মাল ডেলিভারি করতে, কিন্তু মেহেরিনও তাতে রাজি, কিন্তু রাজ সে মানছে না। আজব ব্যাপার না, ডক্টর রাজি, পেশেন্ট রাজি, রাজ রাজি না। সে যেন পাগল হয়ে গেছে। না না না, নর্মালের রিস্ক আছে, সিজার করুন। আমার বউ, আমার সন্তানকে আমি হারাতে চাই না, আপনারা সিজার করুন। ডাক্তার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাজের পাগলামি তখনও থামানো গেল না। এক পর্যায়ে রাজ রেগে গিয়ে গর্জে উঠল, বউ বাচ্চা আমার, আমি বলছি সিজার হবে মানে হবে, তোরা বলার কে? চুপচাপ সিজার কর। ডাক্তার চুপ। জীবন মৃত্যুর ভয় এক মুহূর্তে গম্ভীরতা তৈরি হলো ঘরের ভিতর। কবি সাহেব, মেহেরিন ডাকে। রাজ নরম হয়ে বইয়ের দিকে দৌড়ে যায়। তখন মেহেরিন তার চুল টেনে ধরে চিৎকার করে বলে, আমি নর্মাল ডেলিভারি করব, বুঝলি তুই? তোর বকাবকি বন্ধ কর। রাজ হতভাগ্য।
কিন্তু বউ রিক্স আমি নেব, তুই এখান থেকে বের হ, না হলে তোর সন্তানের মুখ দেখার আগেই তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো, আমি টাকলা বানিয়ে দিব তোকে। রাজা বোকার মতো তাকিয়ে রইল, অবশেষে কিছু না বলে মেনে নিল। ডাক্তাররা প্রস্তুতি শুরু করলো, কিন্তু রাজ সে ওটির বাহিরে যায় না, মেহরিনের পাশে দাঁড়িয়ে রয়েছে নাছোড়বান্দার মতো। একবার মেহরিনের দিকে করুণ চোখে তাকায় তো আরেকবার চোখে আগুন নিয়ে তাকাচ্ছে প্রতিটা ডাক্তার নার্সের দিকে। আর যখন সে দেখতে পায় একজন ছেলে ডাক্তার মেহরিনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই রাজ গর্জে ওঠে মুহূর্তেই, আপনারা এখানে থাকার দরকার নেই, বাকিরা সামলাবে, বের হন এখনই। ওটি থেকে রাজ বেরিয়ে দেখে রিদ, লাবিব, কাশিম সবাই দাঁড়িয়ে আছে। রাজের চুল এলোমেলো, কুচকানো শার্ট, আঁচড়ানো দাগ, শরীরে বোঝা যাচ্ছে মেহরিনের বিস্তৃত। মেহের বলে ওঠে, ভাইয়া। রাজ মুখ কুচকে একটু ব্যথা সুরে বলে, তোমার বোন আমায় মেরেছে। এই দুঃখের মধ্যেও মেহের ফিক করে হেসে ফলে। কাশেম মাথা নিচু করে হাসে, লাবিব হাসি লুকিয়ে পিছনে ঘুরে যায়। আর রিদ, সে তো সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে। রাজ মুচকি হেসে বলে, আরে না, ওই আর একটুখানি। রিদ ঠোঁট কামড়ে হাসে, বা ভাই বা। রাজ হেসে বলে, বউ প্রেগনেন্ট হওয়ার পর যা কেলানি খেয়েছি তার কাছে এটা কিছুই না। হৃদের হাসি মুখ থেমে যায়, গোল চোখ করে তাকায় মেহেরের দিকে। আর মেহের 32 পাটি বের করে গর্বে তাকায়, হ্যাঁ আমি মেহরিনের বোন। আর ঢোক গেলে রাজ বাকি সবার খোঁজ নিচ্ছিল। রাজ ঠিক তখনই একটা মেলি কান্নার স্বর ভেসে আসে। সবাই ঘুরে দেখে চুমকি দৌড়ে আসছে, চোখে মুখে ভেসে যাচ্ছে জলে। পরনে সালোয়ার, পায়ের জুতা নেই, চুলগুলো উস্কো খুস্কো। কান্না করতে করতে তার চেহারার অবস্থা এই। ওর পেছনে এক লোক বলছে, আসতে যাও, পড়ে যাবে। মেয়েটি এসে মেহরিনকে ধরে পাগলের মতো বলতে থাকে, মেহেরকে ধরে পাগলের মতো বলতে থাকে, আমার মেহু কোথায়, ও ঠিক আছে? রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে, শান্ত এসে রিদ আর লাবিবের পাশে দাঁড়ায়। মেহের চুমকিকে জড়িয়ে ধরে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, আহা চুমকি, কিছু হয়নি, শান্ত হও। তুমি আর আমি খালামণি হচ্ছি। চুমকি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার মেহু ঠিক আছে তো সত্যি? ওরা সবাই একটু স্থির হয়, শান্ত হয়ে বসে। ঠিক তখনই একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। সবাই উঠে দাঁড়ায়। চুমকি আর মেহের দৌড়ে যায় দরজার দিকে। অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে রাত তার হৃৎস্পন্দন থেমে যাওয়ার মতো অনুভূতি, পুরো শরীর এক ধরনের কাঁপুনি। কিছুক্ষণ পরে একজন নার্স আসে, তার কোলে ফুটফুটে এক নবজাতক। সে সামনে এসে বলে, বাচ্চার বাবা কোথায়? রাজ ধীরে ধীরে এগিয়ে যায়। রাজ এসে কিছু বলবে, ঠিক তখনই রাজ কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার ওয়াইফ, আমার বউ ঠিক আছে তো? আর বউয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না, বলে দিলাম। পাশে থাকা রিদ তড়িৎ গতিতে সামনে গিয়ে এসে বলে, রাজ কি বলছিস এসব? সবাই ঠিক আছে, বাচ্চাটাকে কোলে নে। রাজ কিছু বলার আগেই আরেকজন নার্স হেসে হেসে জানায়, কংগ্রাচুলেশন স্যার, আপনি 2টি পুত্র সন্তানের বাবা হয়েছেন। চারপাশে যেন এক আনন্দের হাওয়া বয়ে যায়। মেহের আর চুমকি দূরে দাঁড়িয়ে খুশিতে চোখ তাকায় একে অপরের দিকে। তারপর দৌড়ে আসে তারা। রাজ আবারও বলে, আমার ওয়াইফ, আমার বউ। 2 নার্স একে অপরের দিকে তাকিয়ে হাসে। রাজ আর দেরি না করে ছোট্টটির ভেতরে চলে যায়। দরজা দিয়ে বেরোচ্ছিল ডাক্তাররা। রাজকে দেখে থেমে গিয়ে বলল, আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ আছেন স্যার, কংগ্রাচুলেশন। আপনারা 2টি পুত্র সন্তানের পিতা ও মাতা হয়েছেন। রাজ শুধু শব্দ করে বলে, থ্যাঙ্কস। তারপর দৌড়ে গিয়ে মেহরিনের মাথার কাছে বসে পড়ে। মেহরিন নিজের দিকে তাকাতেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ধীরে ধীরে তার মাথায় হাত বোলাতে থাকে, তুমি ঠিক আছো মুমরে? মেহরিন দুর্বল শরীর আর ক্লান্তিতে চোখ দুটো যেন মৃদু হেসে ওঠে। তারপর রাজের গাল ঘেঁষে এক সুখের চিহ্ন বসিয়ে দেয়। আজকের এই আনন্দ যেন পৃথিবীর সব সুখকে হার মানায়। পুত্র সন্তান হলে নাকি স্বামীরা তার সন্তানকে নিয়ে হইচই লাগিয়ে দেয়, বংশের প্রদীপ মনে করে পুত্র সন্তানকে। তাই নিয়ে আদিক্ষেতা তখন সন্তান নিয়ে তাদের কোনো রকম আহ্লাদ থাকে। সন্তানের খোঁজ নিতে নিতে বইয়ের খোঁজ খবর নিতে ভুলে যায়। তবে রাজ তাদের মধ্যে না।
মেহেরিন জানে রাজ কিন্তু এখনো সন্তানের মুখ দেখেনি। স্ত্রীকে দেখতে ছুটে এসেছে। কজন পুরুষ এমন করতে পারে? মেহেরিন হাসতে হাসতে বলে, সন্তানকে দেখলেই চলবে না কবি সাহেব। এই সন্তানকে নিয়ে আপনি কত স্বপ্ন দেখেছেন, সেই সন্তানকে দেখবেন না? রাজ মৃদু হেসে ওর চুল গুছিয়ে দেয়, তারপর কয়েক কোটি চুমু বসিয়ে দেয় তার মুখে। একটা গম্ভীর নিঃশ্বাস নিয়ে বলে, এই পৃথিবীতে আল্লাহ আর নবীর পরে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার বউ জান। আমার বাবা মা নেই, কিন্তু আমার ভালোবাসাটাও আমি তোমার মাঝেই পাই। বাবার শাসন, মায়ের স্নেহ, সব কিছু তোমার মাঝেই তো পাই। মেহেরিন বলে, এসব অলক্ষণের কথা বলবেন না, আমি ঠিক আছি যান, সন্তানকে কোলে নিন। রাজ হেসে হাতে চুল বোলাতে বোলাতে বলে, তুমি আমাকে অনেক মেরেছ বউ, আমার শোক মিটে না, আমার আর বাচ্চা চাই না। মেহেরিন মুখ ঝামটা দিয়ে বলে, আমি ফুটবল টিম বানাবো। রাজ বলে, এই বউ না প্লিজ। মেহেরিন হেসে ফেলে। রাজ আর একটা চুমু খেয়ে উঠে দাঁড়ায়, মুচকি এসে, অনেক হয়েছে বউ, সোহাগ। আমি আবার অতটা বউ পাগল না বুঝলে, আমি তো সেফ একটু দেখতে এসেছিলাম, দেখা শেষ হয়ে গেছে, আমি বরং যাই, আমার বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করছে। তারপর মুচকি এসে বলে, আর শোনো মোমরে। মেহেরিন ভুরু কুচকে তাকায়। রাজ অ্যাটিটিউড নিয়ে বলে, আমি মোটেও তোমার টানে আসিনি, আমি এসেছি মানে আমি এমনি এসেছি একটু দেখতে। মেহেরিন হেসে বলে, নাটকবাজ কোথাকার। তারপর রাজ নকল একটা মুখ ঝামটা দিয়ে বলে, তারপর হেসে বলে, আমি এখন আমার সন্তানের কাছে যাব। মেহেরিন চোখ বুজে হাসে। ওদিকে রাজ গিয়ে দেখে রাজপুত্ররা দুজনই দুই খালামণির কোলে, একজন মেহেরের কোলে, আরেকজন চুমকির কোলে। রাজকে দেখে তারা দুজন এগিয়ে আসে। রাজ দুজনকে দেখে ঝরে করে বলে ওঠে, মাশাল্লাহ, বলেই দুজনকে একসাথে কোলে তুলে নেয়। একটা গভীর নিঃশ্বাস আর তাদের ভেতরের চাপা কষ্ট সব যেন নিমিষে শেষ করে দিল এই দুটি সন্তান। তারপর দুজনের কপালে চুমু খেয়ে বলে, আমার সুখ, আমার শান্তি, আমার সন্তান, তোমরা এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দিলে বাবারা, তোমাদের বাবা তোমাদের অনেক ভালোবাসে বলে আবারও চুমু খায়। সবার চোখে মুখে হাসির জোয়ার, খুশির আনন্দে মেতে উঠেছে। রাজ কাশেমের সামনে গিয়ে বলে, এই দেখুন আপনার দুই ভাগ্নে, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে ওদের জীবন রক্ষার জন্য আল্লাহর আপনাকে উসিলা করে পাঠিয়েছিল, আপনার ভাগ্নের কোলে নিবেন না? কাসেমের চোখে পানি চলে আসে, তাকায় রাজের দিকে। রাজ হাসে ইশারা করে কোলে নিতে। কাশেম কোলে নেয়। এরপর দুজনের দিকে তাকিয়ে হাত তুলে বলে, আমার ভাগ্নেরা, দোয়া করি আল্লাহ তোমাদের ওপর দোয়া করুক। সবার মুখে তখন একটাই কথা, আমিন। রাত তখন 3:43। মেহেরিন গভীর ঘুমে আচ্ছন্ন। তার দুপাশ ঘিরে ঘুমাচ্ছে দুই রাজপুত্ররা, একজন বাঁদিকে, অন্যজন ডান দিকে। অন্যদিকে মুখে প্রশান্তি ছায়া, যেন স্বর্গের শান্তিতে পরশে ঘুমাচ্ছে তারা। কেবিনের আলো নিভে আছে, শুধু ফাঁকা জানালা গলে আসে এক চিলতে আলো মেহেরিনের কপালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রাত কিছুক্ষণ আগে বেরিয়েছে কেবিন থেকে। মেহের, চুমকি, মেহবুবা কেবিনেই। হৃদ, লাবিব, শান্ত আর কাশেম সবাই বাইরে বসে আছে, ঘুমাচ্ছে ক্লান্তিতে। ঠিক তখনই নিভুতে নিঃশব্দে কেউ একজন ঢোকে মেহেরিনের কেবিনে। অতি দ্রুত কিন্তু নিঃশব্দে পায়ে দরজা খুলে দেয় সে। কপটে মৃদু শব্দে কেউ জাগে না, কেউ টেরও পায় না। তার হাতে চকচকে ধারালো একটি ছুরি। নিঃশব্দে মৃত্যু যেন এগিয়ে আসে। ধীরে ধীরে নিঃশব্দে আটকে রাখে সে মেহেরিনের বিছানায় গিয়ে। তার চোখে ঘৃণা, ঠোঁটে এক বিকৃতির হাসি। ধারালো ছুরি উঁচিয়ে তোলে। ঠিক তখনই মেহেরিন চোখ বন্ধ রেখে ছুরি ধরা হাতটা শক্ত করে ধরে ফেলে। আক্রমণকারী হকচকিয়ে যায়। মেহেরিন মুচকি এসে চোখ খুলে বলে, তুই জানিস আমার মন বলছিল তুই আসবি, আর দেখ তুই এলিও। আমি তো জানি আমার মন কখনো মিথ্যা বলে না। আক্রমণকারী হেসে হেসে বলে, উফ মেহেরিন, তুই সত্যিই চালাক, কিন্তু আফসোস এত চালাকি করেও লাভ নেই। কারণ তুই আর তোর সন্তানরা তিনজনেই আজ আমার হাতে মরবি। সে ছুরিটা মেহেরিনের গায়ে চালাতে যায়, কিন্তু মেহেরিন হাতটারও শক্ত করে চেপে ধরে। উফ জেসি বেবি, জ্বালিয়ে দিলে মেজাজটাই। আমি এই পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু তুমি আমার সন্তানের দিকে হাত বাড়াবে? ছি ছি ছি, এটা তো আমি ভাবিনি, মুডটাই নষ্ট করে দিলে। ছ্যা। মেহেরিন এবার থামে, তারপর মুখ শক্ত করে বলে, আমি শুধু মেহেরিন ছিলাম,
তখনই তো তুমি আমায় কিছু করতে পারোনি। আর এখন আমি একজন মা, তুই জানিস না বোধহয় একজন নারীর চেয়ে একজন মায়ের শক্তি অনেক বেশি। একজন মা তার সন্তানকে বাঁচাতে 10-12 জনের জীবন অনায়াসে নিতে পারে। এই হাত বলেই মেহেরিন তার বাম হাত দিয়ে একটা কষিয়ে থাপ্পড় করে আক্রমণকারীর গালে। জেসি ছিটকে পড়ে। ঠিক তখন এই শীষ বাজাতে বাজাতে রাজ ঢুকে কেবিনে। জেসি মেঝেতে পড়ে থাকতে দেখে রাজ দরজা বন্ধ করে দেয়। তারপর মেহেরিনের দিকে তাকিয়ে বলে, বউ, আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। মেহেরিন হেসে বলে, অবশ্যই। রাজ গেয়ে ওঠে, জব কোই লাড়কি দেখো মেরা দিল বেওয়ালা বলে, ওলে ওলে ওলে। মেহেরিন ভুরু কুচকে তাকায়। রাজ জিভে কামড়ে দিয়ে বলে, ভুল গান। রাজ মাথা নেড়ে চুলকে বলে, মেহেরিন গায়ে, জব কোই শত্রু দেখো মেরা দিল বলে, ওলে ওলে ওলে। জেসি অবাক হয়ে বলে, এটা আবার কোন গান? রাজের আর যেন সহ্য হয় না। সে খেকে উঠে বলে, তুই বেশি জানিস। ওইটাই ঠিক। আমার বউ ভুল কিছু বলে না। আমার বউ কখনো ভুল কিছু বলে না। যখন যা বলে সেটা একদম ঠিক বলে। জেসি বলে ওঠে, রাজ। মেহেরিন রেগে বলে, এই আমার বরের নাম ধরে ডাকছিস কেন? আর একবার আমার বরের নাম ধরে ডাকলে মেরে মুখ ভেঙে দেব। জেসি রেগে তাকায় তার দিকে। রাজ কপাল কুঁচকে বলে। হঠাৎ করে জেসি উঠে রাজকে জড়িয়ে ধরে। রাজ ও মেহেরিন দুজনেই অবাক। মেহেরিন রেগে তাকায় রাজের দিকে। রাজ ধাক্কা দিয়ে জেসিকে ফেলে দিয়ে, ছি, লজ্জা করে না পরপুরুষকে জড়িয়ে ধরতে? আমি আমার বডি আর পার্ট সব আমার বউকে একদম দিয়ে দিয়েছি। জেসি বলে, রাজ, আই এম নট মহিলা, I am still a girl. You know, baby, I love you. Please try to understand. I love you lot. রাজ মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন উঠে এসে জেসিকে উঠিয়ে দেয় এক থাপ্পড়, তারপর আরেকটা। 4-5টা থাপ্পড়ে জেসি উঠে দাঁড়ায়। মেহেরিনের চুল ধরে। মেহেরিনও চুল টেনে ধরে জেসির। রাজ বলে, এই ডাইনি, ছাড়, আমার বউকে ছাড় ডাইনি। সে গিয়ে মেহেরিনের চুল থেকে জেসির হাত সরিয়ে দেয়। মেহেরিন এবার চুল ছাড়া পেয়ে আবারও জোরে টেনে ধরে জেসির চুল। রাজ চোখের ইশারায় আরো বলে, আরো মারো। মেহেরিন সুযোগ ছাড়ে না। চুল টেনে একদম কাকের বাসার মতো করে ফেলে জেসির। মেহেরিন চিৎকার করে বলে, তুই ওর হাত ধরলে কেন? রাজ চট করে হাত ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলে, আরে বউ, আমি তো ওইভাবে ধরিনি, মানে না আসলে। মেহেরিন তার হাত তুলে দেয়। থাক, বুঝে গেছি। রাজকে টেবিলে বসে এক গ্লাস পানি পান করে নেয়। মেহেরিন মাথা নাড়ে, হ্যাঁ, শরীরে একটু দুর্বল তো, তাই মারতে পারলাম না। আর ওদিকে মেঝেতে পড়ে থাকা জেসি রাজ মেহেরিনের কথা শুনে মনে মনে ভাবে, এরা কি পাগল? কিন্তু মেহেরিনের প্রতি রাজের এত যত্ন ভালোবাসা দেখে জ্বলে ওঠে ভেতরে। আবারও মেহেরিন কিছু না বলে বাধা দেয় না। রাজ বিসময় তাকিয়ে কিছুক্ষণ, তারপর গর্জে ওঠে, ওকে ছাড় বলছি, ছাড়। জেসি ভয় পায় কিন্তু প্রকাশ করে না। রাজ মুহূর্তে তাকে এক ধাক্কায় সরিয়ে দেয়। দেওয়াল ঠেসে গলা চেপে ধরে। জেসি মুখ মুহূর্তে লাল হয়ে যায়, চোখে পানি জমে ওঠে, হাত পা ছোটাছুটি শুরু করে দেয়। তোকে আমি ছাড়বো না। তুই আমার বউ আর আমার সন্তানকে মেরতে চেয়েছিলি, তোকে আমি মেরেই ফেলবো। তার চিৎকারে বাচ্চারার ঘুম ভেঙে কাঁদতে শুরু করে। মেহেরিন তাড়াতাড়ি ছুটে যায় ওদের থামাতে। ওদিকে রাজ তাণ্ডবে কেবিনে ঢুকে পড়ে শান্তরি, কাশেম, লাবিব। জেসিকে দেখতে অবাক হয় তারা, কারণ তারা জানতো সবাই জানতো জেসি আসবেই। তবে রাজকে এখনো থামান দরকার। লাবি বাড়ি দুজনে মিলে রাজকে বুঝায়, ভাই ছাড়ো, ও মরে যাবে প্লিজ। রাজ চোখ রাঙিয়ে বলে, মরে যাক, আমি ওকে মারতেই চাই। এই বলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অপরদিকে তারা রাজকে সরিয়ে দেয়। জেসি এক ধাপে পড়ে যায় মাটিতে, পড়ে গিয়ে কাশতে থাকে, গলায় নিঃশ্বাস আটকে গেছে। লাবিব এগিয়ে গিয়ে পানি এনে দেয়। হৃদয় শান্ত রাজকে বোঝাতে ব্যর্থ। পানি খাওয়া শেষ হতে না হতেই রাজ ঠান্ডা গলায় বলে ওঠে, পানি খাওয়া বেশি করে, পারলে কোলে উঠে বসে থাক। ঠিক তখন কিন্তু ভুলে যাস না, এই তুই যাকে এত আদর্শ করে পানি খাওয়াচ্ছিস, সে তোর মা, বোন আর বউকে মরণের পথে প্রায় পাঠিয়ে দিয়েছিল। এই মুহূর্তে যেন স্তব্ধ হয়ে গেল চারপাশ। লাবিবের চোখে এক ঝলক দৃষ্টি ভেসে ওঠে। রূপা বেগমের রক্তাক্ত দেহ, লামিয়ার নিথর মুখ, মেহবুবার ক্ষতবিক্ষত শরীর। হঠাৎ লাবিব এক ঝাঁকুনি দিয়ে জেসির গলা চেপে ধরে আর হৃদের কপালে
হঠাৎই লাবিবও এক ঝাঁকুনি দিয়ে জেসির গলা চেপে ধরে। হৃদের কপালে হাত চেপে দাঁড়িয়ে আবার দৌড়ে গিয়ে লাবিবে থামে। ওকে ভাই ভাই ছাড়ো ওকে। লাবিবের ঘৃণ্য ভরা চোখ। শেষ পর্যন্ত শরীরের শক্তি দিয়ে লাথি মারে জেসির পেটে। জেসি মাটিতে পড়ে যায়, মুখে হাত চেপে কান্নায় ভেঙে পড়ে। হৃদ দাঁড়িয়ে বলে, তুমি যা করছো এটা তোমার প্রাপ্য, এখন চুপ হয়ে যাও। জেসি বাঁচতে চাইলে এখান থেকে বিদায় হও। জেসির চোখে রক্ত জবা রাগ, চোখে পানি কাঁপা কাঁপা গলায় বলে, আমি মরবো তাও আমি যাব না এখান থেকে। রাজকে পাওয়ার জন্য আমি কি করিনি, সব দিয়েছি আমি। রাজের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, কি আছে এই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? আমি কি কম সুন্দর? ব্যাংক ব্যালেন্স, শিক্ষা, টাকা পয়সা সব কিছুতে আমি ওর থেকে ভালো। তাহলে তুমি কেন আমায় ভালোবাসলে না? তবুও তুমি কেন ওকে ভালোবাসো? আমি তোমাকে পাওয়ার জন্য তোমার পায়ে নিচে পড়েছি, কিন্তু তুমি একবার চাইলে সব কিছু করে দিতাম তোমার, কিন্তু তুমি তা দেখোনি। তুমি বারবার প্রত্যাখ্যান করেছো আমায়। জেসির উন্মাদতা দেখে হৃদ কিছু বলতে যাবে, কিন্তু লাবিব থেমে যায়। সে বাক্যাই গলায় বলে, তোর ভালোবাসার মায়েরে বাপ, ভালোবাসার মানে বুঝিস তুই? ভালোবাসলে মানুষকে ভালো থাকা দেখে সুখী হয়। ভালোবাসলে মানুষ কাউকে কষ্ট দেয় না। ভালোবাসলে মানুষ তার সুখ কেড়ে নিতে চায় না। তুই রাজকে ভালোবাসিস, অথচ তার সুখ তুই দেখতে পারছিস না। এটা তোর ভালোবাসা না তোর জেদ? তুই যা চাইছিস তাই হচ্ছে, এটা তুই ভাবছিস? কখনোই না। লাবিব থেমে যায়, ঘর নিস্তব্ধ। জেসি হতভম্ব হয়ে তাকায় লাজের দিকে। তারপর আবার কোনো কথা না বলে একদম উঠে দাঁড়ায়, নীরবে চলে যেতে চায় একা। সবার মুখে এখন একটা দীর্ঘ নিঃশ্বাস। মেহেরিনের বাচ্চাদের আবার ঘুম পাড়িয়ে সবার দিকে তাকিয়ে কোমল গলায় বলে, শান্ত হন আপনারা। লাবিব তুমি যাও, একটু বিশ্রাম নাও। হৃদ ভাই আপনারাও যান। সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর মেহেরিন আস্তে করে রাজের কাছে এসে দাঁড়ায়। রাজ মেহেরিনকে নিজের কোলে বসিয়ে চুলগুলো গুছিয়ে দিতে থাকে আর চুমু দেয় কয়েকখানা। মেহেরিন রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ, তারপর হঠাৎ করেই বলে ওঠে, আপনি ওর হাত ধরলেন কেন? রাজ ভুরু কুঁচকে তাকায়। তোমাকে যে ওকে মারার সুযোগ করে দিলাম তা দেখলে না? আমি না থাকলে তো চুল ছিঁড়াছিঁড়ি যুদ্ধ শুরু হয়ে যেত, আরও ভালো হতো। একটা ব্রেকিং নিউজ হতো, কেমন লাগতো? মিস্টার রাজ শিকদারের বউ একজন মেয়ের চুল ছেঁড়াছিঁড়ি শুরু করেছে, ভাবতেও তো খারাপ লাগে। যাই হোক, মেহেরিন রাজের বুকে মাথা রেখে হালকা কণ্ঠে বলে, শরীর দুর্বল তো তাই। রাজ হেসে বলে, থাক, কষ্ট পেও না, অন্যদিন পুষিয়ে নিও। সে মেহেরিনকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়, কিন্তু তাকে শুয়ে দিয়ে ধীরে ধীরে, আর নিজেও পাশে শুয়ে পড়ে মেহেরিনকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তেই সব উত্তাপ, সব ক্লান্তি, সব ভয় এক ঝটকায় যেন মিলে যায়। বিছানায় এক নীরবতা কেবল শোনা যায়, একটা নিঃশ্বাস আরেকটা নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। সকাল 7টা। রাজের ঘুম ভেঙে যায়, হালকা চোখ মেলে তাকায়, আর বাইরে থেকে অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। রাজ চোখ মেলে দেখে মেহেরিন ঠিক তার বুকের ওপরই গা ঘেঁষে শুয়ে আছে, নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। রাজ হেসে কপালে একটু চুমু খায়, তারপর খুব সাবধানকে মেহেরিনকে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের শার্ট ঠিক করে বেরিয়ে যায় কেবিন থেকে। কেবিনের বাইরে এসে দেখে মেহের, মালিহা মির্জা, ফিরোজ মির্জা, ফাইজা চৌধুরী সহ সকলে এসে হাজির। রাজ এগিয়ে গিয়ে বলে, মামা এত সকালে কেন চলে এলে? আকরাম চৌধুরী হেসে বলে, আমার এতগুলো কাছের মানুষ অসুস্থ, তার ওপর মেহু মা হয়েছে, রাজের সন্তান হয়েছে, আর আমি আসবো না? রাজ হেসে বলে, আচ্ছা আপনার ইচ্ছা। আরশ বলে ওঠে, কংগ্রাচুলেশন ভাই। রাজের হাসি দিয়ে বলে, ধন্যবাদ। রাজ হাসি দিয়ে জানায়, ধন্যবাদ। মালিহা মির্জা তখন বলে, বাবা মেহু ঠিক আছে? মেহু উঠেছে? রাজ মাথা নাড়িয়ে বলে, না মা, এখনো ওঠেনি। ঠিক তখনই চুমকি এসে হাজির, সাথে শান্তও আসে। দুজনের মুখে হাসি ঝলক, হাতে মোটা 4টা টিফিন ক্যারি। চুমকি এসে বলে, ভাইয়া মেহু উঠেছে? রাজ মুচকে এসে মাথা নাড়ে বলে, না বনু। চুমকি বুঝে মুখ বুঝদারের ভঙ্গিতে বলে, ও। তারপর মেহেরিনের দিকে এগিয়ে গেলে বলে, মেহের আমার সাথে আয়। মেহবুবা, রূপান্টি আর লামিয়াকে খাইয়ে আসি, পরে না হয় মেহুকে খাওয়াবো। মেহের মাথা নাড়িয়ে রাজি হয়।
মালিহা মির্জা অবাক হয় চুমকির এমন কাজে, পর মুহূর্তেই হাসে। এই এত এত টেনশনের মধ্যে খাওয়ার কথা মাথায় ছিল না তাদের। চুমকি হেসে মালিহা মির্জার কাছে গিয়ে বলে, চলো মামুনি, তুমি তো বাইরের কিছু খাবে না, তাই আমি নিজের হাতে রান্না করে এনেছি, চলো দুমুঠো মুখে দিবে। মালিহা মির্জা হাসে, আমার মেয়ে তো দেখি পুরো গিন্নি হয়ে গেছে। চুমকি হেসে বলে, ফাইজা চৌধুরীকে বলে, ফুপি তুমিও চলো। মালিহা মির্জা, ফাইজা চৌধুরী আর মেহের চলে যায় চুমকির সঙ্গে। তখন রাজ আর আকরাম চৌধুরী ফিরোজ মির্জার মাঝে গিয়ে বসে। বাবা, আপনি কি রেগে আছেন আমার ওপর? ফিরোজ মির্জা বলে, রেগে থাকবো কেন? আসলে আমি আমার খুশিটা প্রকাশ করতে পারছি না। একদিকে মেয়ে অসুস্থ, অন্যদিকে নানা হওয়ার আনন্দ, আর ভেতরটা যেন কেঁপে উঠছে। আকরাম চৌধুরী হেসে বলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, চিন্তা করো না। সবাই একসাথে বলে ওঠে, হ্যাঁ। ঠিক তখন ওই রিত আর কাশেম এসে হাজির, তাদের হাতে একটা ট্রে, তাতে অনেকগুলো কফির মগ। আর ওশার মাহির সাহায্য করছে সবাইকে কফি দিতে। এই সময় দৌড়ে আসে রাহি। চোখে মুখে অবস্থা দেখে স্পষ্ট বোঝা যায় সে এক আতঙ্ক নিয়ে তড়িয়ে এসেছে। তার পেছনে রাকিব সেই মুহূর্তে রাহিকে খাবার দিয়েছিল আর সেটা শুনে পাগলের মতো ছুটে এসেছে রাহি এসে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে। হৃদ গভীর নিঃশ্বাস ছাড়ে, সে জানে এখন শুধু রাহি পাগলামি করবে, রাজকে জড়িয়ে ধরে কাঁদবে। আদরের বোনকে যদিও রাহি জানে রাজ তার আপন ভাই, কিন্তু সে বলে, আমার ভাই না হলে ভালোবাসা কম হয়। রাহি জানে রাজ তার আপন ভাই না, তাও অনেক ভালোবাসে। রাহি রাজকে যেন প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। আর মেহেরিন, তার নাম শুনলে রাহি হৃদয় নেচে ওঠে। এক কথায় মেহু আপু বলে পাগল সে। রাহি রাজকে এক নিঃশ্বাসে প্রশ্ন করতে থাকে, ভাইয়া আমার মেহু আপু ঠিক আছে? আমার মামুনি, লামু, আমার সই, মেহবুবা সবাই ঠিক আছে তো? ভাইয়া ওদের কিছু হবে না তো? রাজ বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কাঁদিস না পুচকে, সব ঠিক আছে, কারো কিছু হবে না। তোর আর দুইটা ভাইপো হয়েছে। রাহি কান্না একটু কমে আসে, মুখে বলে, সত্যি? রাজ হেসে বলে, সত্যি। রাহি দৌড়ে গিয়ে হৃদের কাছে হৃদকে ঝাঁকিয়ে বলে, দাদা ভাই, সত্যি সত্যি দুটো ভাইপো হয়েছে? হৃদ বোনকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ সত্যি, একদম সত্যি। জানিস ওরা যখন জানবে তোর মতো একটা কাদুরি ফুপি আছে ওদের, তখন ওরা কি বলবে? রাহি কৌতূহল চোখে তাকায়। তখন হৃদ মুখ সময় তখন ঠিক 11টা। সাই করে চারদিকে সে গাড়ি দাঁড়ায় শিকদার বাড়ির দেওয়ালের ঘেরে। এক এক করে সবাই নেমে আসে গাড়ি থেকে নামতে চোখ বড় করে তাকিয়ে থাকে শিকদার বাড়ির দিকে। বাড়ির ঝাপটা যেন পাল্টে গেছে, রাজকীয় ভঙ্গিতে সাজানো হয়েছে পুরো বাড়ি। কত বছর পর শিকদার বংশে 2 পুত্র সন্তানের আগমন হয়েছে, যারা শিকদার বংশকে এগিয়ে নিয়ে যাবে এই ভুবনে। সেই 2 পুত্র সন্তান রাজ আর মেহরিনের মাধ্যমে এই শিকদার বাড়ির পরিবারে এসেছে। জীবনের কত বড় ঝড়ঝঞ্ঝা পার করে তাদের জীবনে এসেছে তারা। সূর্য চাঁদের আলো মিশে যেন আল্লাহ তাদের এনে দিয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। সবার চোখ যায় রাজের দিকে। রাজ হেসে বলে, এগুলো সেপ আমার রাজকুমারের গৃহপ্রবেশের জন্যই আয়োজন করা। শিকদার পরিবারের নতুন সদস্য গৃহপ্রবেশ করবে, আর কোনো আয়োজন হবে না, তা হয় নাকি? ঠিক সেই মুহূর্তেই কজন সাংবাদিক এগিয়ে আসে। তারা রাজকে দেখে বলে, স্যার আপনাদের অনুভূতি কেমন? এত ঝড়ঝাপটা পেরিয়ে 2 পুত্র সন্তান কি আবার নিজের বাড়ি ফিরতে পারছেন? রাজ সভ্যমূলক হাসি দেয়, অবশ্যই এই মুহূর্ত প্রকাশের মতো কোনো ভাষা নেই আমার। যারা বাবা মা হয় তারা জানে এই মিষ্টি মুহূর্তটার সঙ্গে কি কতটা মহত্ব লুকিয়ে আছে। এরপর এক সাংবাদিক এসে মেহরিনকে প্রশ্ন করে, ম্যাম আপনি একজন সাহসী নারী। মেহরিন মিষ্টি এসে বলে, একজন নারী চেয়ে একজন মায়ের শক্তি বেশি হয়। একজন মায়ের দেহে প্রাণ থাকা অবস্থায় সে তার সন্তানকে রক্ষা করবেই, সেটাতে বলার কিছু নেই। সবার মুখ তখন আনন্দে হাসে। প্রায় 5 মিনিট ধরে সাংবাদিকদের উত্তর দেয় তারা। আপনারা যদি প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে আমরা এখন যেতে চাই। এতগুলো অসুস্থ মানুষকে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব না।
সাংবাদিকরা সম্মতি জানায়। তারপরে সবাই ব্যতিব্যস্ত হয়ে ভেতরে চলে আসে। তারপর আচমকা তারপরে আরেকটু ঝুঁকে ক্যামেরার দিকে এসে ঠান্ডা গলায় বলে ওঠে, রেডি হন, অনেক হয়েছে লুকাচুরি, এবার হবে সামনাসামনি। এতদিনে ছেড়ে দিয়েছি কারণ সব ছিল আমার, তারপর কিন্তু এবার আমার হাতে নেই। ওরা আমার কলিজায় হাত দিয়েছে, এবার আমি রাজ শিকদার শান্ত থাকতে পারবো না। তার কণ্ঠস্বর যেন শীতল, তার উপস্থিতিতেই যেন সবকিছু নিঃশব্দে বন্ধ হয়ে গেল। তারপর আচমকা ভিন্ন ঢনে বলে উঠল, আর হ্যাঁ, কাল দিন পর মানে 2 দিন পর আমার পুত্র সন্তানের নামকরণ হবে। 7টা গরু জবাই করে আকিকা হবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। গরু জবাই হবে দিনে আর রক্ত ঝরবে রাতে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে রাজ হেসে ফেলে, তবে সেই হাসির কোনো উষ্ণতা নেই। শীতল হাসি, জ্বালাময় হাসি। সাংবাদিকরা কেমন কেঁপে ওঠে, কেউ আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। রাজ ঠান্ডা মুখে বলে, আশা করি আপনাদের কাজ শেষ। বিকাল 4টে। শিকদার বাড়ির নতুন সদস্যরা তখনও ঘুম পাড়ানোর চেষ্টা করছে মেহেরিন আর চুমকি। চুমকি তখন আপন মনে বলে, বাবুকে ঘুম পাড়ানোর প্রাণবন্ত চেষ্টা চালাচ্ছে। কি যে ফিসফিস করে বলছে বাবুকে, চুপচাপ শুয়ে থাকো সোনা পাখিটা, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কিন্তু না, বাবুরা কি সেই কথা শোনে নাকি? এই সেই শিশুর জন্মদাত্রী, সেও পারাচ্ছে ঘুম পাড়াতে, আর আমি পারবো? মেহেরিন মনে মনে ভাবে। কে বলে মা হওয়ার জন্য সন্তান জন্ম দিতে হয়? এই চুমকি যে কিনা নিজে প্রাণ দিয়ে আদর করছে তার বাচ্চাদের, সে তো মায়ের চেয়ে কম নয়। মেহেরিন চুমকির দিকে তাকে মিটিমিটি হাসছে। মেহেরিন চুপচাপ দেখছে আর ভাবছে, আচ্ছা কে বলে জন্ম না দিলে মা হওয়া যায় না? একজন মা যেমন হয়, চুমকি তো ঠিক তেমনই হয়ে গেছে। বাচ্চাদের জন্ম না দিয়েও যেন সত্যিকারের মা হয়ে উঠেছে। বাবু কেঁদে উঠলে চুমকি সঙ্গে সঙ্গে সজাগ হয়। কেউ কোলে নিতে আসলে তাকে সতর্কবার্তা মুখে মুখে বলে, এই যে হাত ধুয়ে আসো, আগুনে হাত ছেঁক দিয়ে আসো, একদম ঠিক করে কোলে নিবে, বাবু ব্যথা পায় না যেন। কত যত্ন তার। মেহেরিন নিজে হয়তো এতটা সতর্ক না যতটা চুমকি। নিজে কিছু খেয়েছে কিনা সন্দেহ, অথচ মেহেরিনকে একটু পরপর খাইয়ে দিচ্ছে। তার একটাই কথা, তুই না খেলে বাচ্চারা কি করে খাবে? চোখে মুখে যুদ্ধ ঘোষণা করে দিলে বলে চুমকি, আমি একজন মা হয়ে বাচ্চাদের ব্যাপারে কোনো হেরফের সহ্য করব না, বলে দিলাম। মেহেরিন এসব মনে করেই হেসে যাচ্ছে। চুমকি ভুরু কুচকে বলে, কিরে তোরে কি জিনে ধরলো নাকি? এমন কারণবিহীন হাসছিস কেন? মেহেরিন এবার শব্দ করে হেসে বলে, বাবুকে কোলে নিয়ে এগিয়ে এসে চুমকির পাশে চুপচাপ বসে পড়ে। একটু পরে বলে, না রে, জিনে ধরেনি, আমি আমার বিয়ানকে দেখছি, সে কি সুন্দর, আমার মেয়ের জামাইয়ের সাথে বকবক করছে আর ঘুম পাড়াচ্ছে। চুমকি হেসে বলে, হ্যাঁ সে তো অবশ্যই, আমার মতো শাশুড়ি এই দুনিয়া আর কেউ পাবে? চুমকি দাঁত বের করে হাসছে। আপাতত হতে পারছি না, তবে হয়ে যাব, বিশ্বাস কর। যেদিন আমার মেয়ে হবে তোর ছেলের সাথেই বিয়ে দিব, সেদিন একেবারে ভালোভাবে হয়ে যাব। দুজনই হাসি হাসি আর খুনসুটি চলছে তখনও। আর বাকিরা নিচে বসে আড্ডা দিচ্ছে। না, আড্ডা বলে ভুল হবে, তারা রীতিমতো ঝগড়া করছে। তারা দুজনেই রাজপুত্রের নাম ঠিক করছে। না, নাম না, রীতিমতো মারামারি লাগিয়ে দিয়েছে নাম নিয়ে। নিচে চেঁচামেচি হয়ে হট্টগোল, কেউ কাঁদছে না, চিৎকার করছে। শিকদার বাড়ির নিচতলা যেন রাজপুত্রের নামকরণের অনুষ্ঠানের কেন্দ্র হয়ে গেছে যুদ্ধ ঘোষণা দিয়ে। মেহেরিন শোনে সেই আওয়াজ। চুমকি বলে, চল নিচে যাই, গিয়ে দেখে আসি কি নিয়ে আবার লাগলো। চুমকি হেসে ফেলে। তার 2 বান্ধবী মিলে রাজপুত্রকে নিয়ে নিচে নামে। ওদের নিচে নামতে দেখে মালিয়া মির্জা আর ফাইজা মির্জা চলে আসে। দুজনে ওদের কোল থেকে নানুদের কোলে নেয়। তা দেখে চুমকি আর মেহেরিন হেসে ফেলে। নানুরা নাতিদের নিয়ে চলে যায় রূপা বেগমের রুমের দিকে। তারপর মেহেরিন আর চুমকি এগিয়ে যায় পরিস্থিতি দেখতে। আর যা বুঝলো, কেস জন্ডিস। অন্যদিকে রাহি আর রাকিব রীতিমতো মারামারি জোগাড়। রাহি বলছে, আমি বলেছি মানে এটাই হবে। রাকিব বলে, হ্যাঁ মামার বাড়ির আবদার, তাই না? আমি স্বাধীন দেশে থাকি,
আমি হবু ফুপা, তাই আমি যা বলবো তাই হবে। আরফা আর মাহির হাতাহাতিতে নেমে পড়েছে। অন্যদিকে মেহবুবা লাবিব দাঁড়িয়ে মুখোমুখি দুজনে রাগে ফুসফুস করছে। হঠাৎ মেহবুবা লাবিবের চুল খামচে ধরে বলে, আমি যা বলবো তাই হবে। লাবিব কিছু বোঝার আগে মেহবুবা চুল টেনে ধরে। আমিও চাচ্ছু প্লাস আঙ্কেল, আমিও ঠিক করতে পারি। মেহবুবা বলে, আমিও এক চুলো ছাড় দিচ্ছি না, বাদর একটা। দুজনেই যেন মারামারি লেগে গেছে। মেহবুবা দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। বেশ করেছি, চুল খামচে ধরেছি, আরও ধরবো। লাবিব বলে, লেদা বাচ্চা। মেহবুবা রেগে তাকায়। লাবিব গালে হাত ভুলাতে ভুলাতে বলে, এই লেদা বাচ্চার জন্য আর বাঁচি না, মেরে আমার হাত কিডনি সব যেন বের করে ফেলবে। মেহবুবা ফুসফুস করছে রাগে। সবার মধ্যে যখন যুদ্ধ অবস্থা, সাবিয়া তখন যে কোনো নাম নিয়ে মারামারি কিলাকিলি হয়ে যাচ্ছে তাদের মধ্যে। মেহরিন চুপি চুপি গিয়ে মেহেরের পাশে বসে পপকর্ন নিয়ে মুখে পড়ে চুমকি পেছে এসে বসে। তিনজন মিলে লাইভ শো দেখছে। মেহরিন বলে, খুব মজা পাচ্ছি না, ভালোভাবে মারামারি লাগতো। মেহরিনের কথায় যেন যুদ্ধের সদস্য ঘুরে তাকায়। আর মেহরিন তাদের দেখে বলে, আমার দিকে তাকাতে বলিনি, মারামারি করতে বলেছি ঠিক মতো। সবাই তখন একসাথে বলে ওঠে, মেহরিন তখন পপ মুখে দিয়ে আয়েশ করে বসে, বলে ওঠে, না হ্যাঁ, শুরু করো সবাই। ঠিক তখন ঘরে প্রবেশ করে রাজ, হৃদ আর শান্ত। তাদের দেখে সবাই চুপচাপ। হৃদ রীতিমতো বলে ওঠে, সবাই কোন ড্রামা শুরু করেছো কে জানে। রাজ একই সুরে, হৃদ একই সুরে বলে, কিছু তো একটা হয়েছে এখানে। সব কয়টা মুখ কেমন যেন মুরগির পশ্চাৎ দেশের মতো দেখাচ্ছে। হৃদ হেসে ফেলে। হঠাৎ রাজের কথা না বুঝে রাজ শান্ত হয়ে ফিক করে তাকায়। মুরগির পশ্চাৎ মানে বোঝো না রে? মুরগির পাছা শালা। শান্ত মুরগির পশ্চাৎ মানে বুঝতে পেরে মুখে হাসি নিয়ে হিহি করে হেসে ওঠে। সবাই চোখে এবার শান্তর দিকে। হাসি থামাতেই পারছে না সে। মাঝে মাঝে চুপচাপ উঠে যায় চুমকি। শান্তর সামনে গিয়ে গম্ভীর মুখে বলে, এমন ব্যাককেলের মতো দাঁত বের করছো কেন? খুব হাসি পাচ্ছে তাই না? দিব নাকি মুখের ওপর একটা করলা শরবত ঢেলে? এই কথা শুনে সে বলে, না না, এই কুখাদ্য খাদ্য আমি আর খেতে চাই না। শান্ত সবার দিকে তাকিয়ে বলে, এই কথা শুনে সবাই হেসে ওঠে। শান্ত সবার দিকে তাকিয়ে বলে, হাসো হাসো, তোমাদেরই সময় হাসার। আমার বউকে তো চেনো না, চিনলে এমন হাসতে না। চুমকি ভুরু কুচকে বলে, বেশ হয়েছি, খাইয়েছি, আরও খাওয়াবো। শান্ত তখন দুহাত তুলে বলে, মাফ চাই ম্যাডাম, আমি মুখে তালা দিলাম। রাজ তখন গলা খাকারি দিয়ে বলে উঠল, সবাই একসাথে এমন মারামারি ঝগড়া বিবাদে কেন মেতেছ? বলতে বলতে গিয়ে বসে তার পাশে আয়েশ করে। শান্তও বসে। এক একজন কাজের লোক আসে, ওদের হাতে এক একে শরবত দিয়ে যায়। বাকিরা সবাই এসে রাজের কাছে নালিশ দিতে শুরু করে। রাজ এমনি শরবত খেতে খেতে সব শোনে। তারপর একদমে বলে, বুঝলাম, আমার ছেলের সংখ্যা মাত্র 2 জন, আর তাদের নাম রাখতে চায় এতগুলো মানুষ, আর তা নিয়ে এত মারামারি। সবাই তখন চুপ। রাজের দিকে তাকিয়ে রাজ মিষ্টি এসে বলে, কারো মারামারি করার দরকার নেই। আমার বাচ্চাদের মা তো একজনই, 2 জন নয়। একজন মেহেরিন শিকদার আমার বউজান, আরেকজন তোমার বনু মানে শান্তর আতঙ্ক। চুমকি সঙ্গে সঙ্গে বলে, ভাইয়া। রাজ হেসে বলে, না মানে শান্তর বউ। সবার মুখে তখন খিলখিল হাসি। সবাই কিছুক্ষণ চুপ থাকে, তারপর হো করে হেসে ওঠে। মেহেরিন আর চুমকি একে অপরের দিকে তাকায়, তারপর বলে, না। সবাই ওদের দিকে তাকায়। মেহেরিন আর চুমকি একসাথে বলে, ওদের নাম রাখবে কোনো হুজুর। বলা শেষ হতে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। দুজনের কথাই যেন একদিকে গড়াবে, তা ওরা নিজেরাও ভাবেনি। ওদের কথার মাঝে রূপা বেগম এসে দাঁড়ায়। ওদের কথা শুনে হাসতে হাসতে বলে, একদম ঠিক বলেছে তোমরা, নাম রাখা উচিত হুজুরকে দিয়ে। সবার মুখে হাসি। তারপর প্রস্তাবটা সবারই পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে গেছে। চুমকি কিছুক্ষণ আগে নিজের বাড়ি রুমে চলে গেছে।
না, সে যেতে চায়নি। শান্ত রীতিমতো টেনে নিয়ে গেছে তাকে। বাচ্চারা ঘুমিয়ে গেছে। মেহরিন বাচ্চাদের কাপড় গোছাচ্ছে। রাত সবে মাত্র গোসল সেরে এসেছে। পরনে সেই আগের মতোই একটা ট্রাউজার। মেহরিন এক নজরও রাজের দিকে তাকায়, তারপর একটু লজ্জা করে বলে, আপনার একটু লজ্জা করে না? রাজ মাথা মুছতে মুছতে বলে, আমার লজ্জা কবে ছিল বলো তো? মেহরিন হতাশ হয়। রাজ স্বাভাবিকভাবে উত্তর দেয়, ভুলে যাও কেন? আমি তো সেই আগে থেকেই এমনই ছিলাম। মেহরিন দাঁত কিরবির করে, তাহলে এমন উদান হয়ে ঘুরবেন সারাক্ষণ? রাজ তোয়ালে ছুঁড়ে মারে ওর পাশে। মেহরিনের কাছে গিয়ে বলে, কেন? আমাকে এভাবে দেখলে কি তোমার কিছু কিছু হয়? মেহরিন রাজের চোখে চোখ রেখে বলে, আপনার লজ্জা করে না? 2 বাচ্চার বাপ হয়েও আপনি এমন করছেন? রাজ বুক ফুলিয়ে বলে, না, আমার একটু লজ্জা করে না। রাজ হাসে। তা শুধু একজনের কাছে আমি নির্লজ্জ, বাকি দুনিয়ার কাছে আমি কিন্তু এমন পুরুষ নই। মেহরিন বলে, মরণ, সরেন তো দেখি, বাচ্চারা উঠে যাবে। রাজ কথা শুনে বলে, আমার না বউ পাচ্ছে। মেহরিন বলে, এখন আপাতত বউ না পাওয়া চলবে না। রাজ বলে, তুমি মোটা হও বা চিকন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার এখন তোমাকে লাগবেই। এখন যতটা ভালোবাসি আমি তোমাকে সবসময় ঠিক ততটাই ভালোবাসবো। তাই বলে একটা গান ধরে দেয়। গানটা আমি স্কিপ করলাম, অনেক বড় একটা গান দিচ্ছে এখানে। মেহরিন রাজের বুকে কিল দিয়ে হেসে বলে, আপনার প্রেমে বাধা দেওয়ার মানুষ চলে এসেছে, যাদের আপনি চাইলেও কিছু বলতে পারবেন না। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে বলে, আমি এসব মানব না। মেহরিন হেসে বলে, মানুন বা না বানুন সেটা আপনার ব্যাপার মশাই, এখন ছাড়ুন তো। রাজ কিছু বলবে ঠিক তখনই দরজায় টুকটাক শব্দ। ওই পাশ থেকে চুমকি চেঁচিয়ে বলে, এই দরজা খোল, বাচ্চারা কান্না করছে, মনে হচ্ছে খিদে লেগেছে। রাজ আর মেহরিন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। রাজ মেহরিনকে ছেড়ে দেয়। মেহরিন চলে যায় বাচ্চাদের কাছে। রাজ দরজা খোলা মাত্রই চুমকি ঘরে ঢুকে, আর শান্ত বাইরে দাঁড়িয়ে রাজের দিকে তাকিয়ে হাত তুলে বলে, ভাই, তোমার আর বইয়ের সাথে প্রেম করার কপালে নাই। আমার না আছে, আর না তোমার বইয়ের সাথে রোমান্টিক করার কপাল শেষ। তোমার বাচ্চাদের কান্না আমার কানে পৌঁছায়নি, কিন্তু আমার বইয়ের কানে ঠিকই পৌঁছে গেছে, আর সে আমাকে ফেলে চলে এসেছে। আমি আর কি করব? আমি বইয়ের লেজ ধরে চলে আসলাম। রাজ শান্তর পিঠ চাপড়ে বলে, কপাল বুঝলি ভাই, সবই কপাল। শান্ত মাথা নাড়ে। তখন ওই ঝড়ের মতো এসে ওদের পাশ কাটিয়ে ঘরে ঢুকে মেহের, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কি হয়েছে? বাচ্চারা কাঁদছে কেন? এনি প্রবলেম? ওদিক থেকে হৃদ চোখ ডলতে ডলতে এসে দাঁড়ায় রাজ আর শান্তের পাশে। রাজ আর শান্ত একে অপরের দিকে থেকে হেসে ফেলে। হৃদ বলে, ভাই, তোর বাচ্চা আমার বউকে আমার বুক থেকে টেনে নিয়ে এসেছে। কি সুন্দর বউকে নিয়ে ঘুমিয়েছিলাম, তা আর সহ্য হলো না ওদের। রাজ হৃদকে কিছু বলবে, এমন সময় লামি আর মেহবুবা দৌড়ে এসে ঘরে ঢোকে। রাজ, হৃদ, শান্ত তিনজন একবার শব্দ করেই হেসে ওঠে। হাসতে হাসতে দেখে পেছন থেকে আরশার লাবিব আসছে। তা দেখে রাজ আর হৃদ দুজনেই ভুরু কুচকে তাকায় ওদের দিকে। লাবিব দৌড়ে গিয়ে পাশে থাকা ফুল দিয়ে দিতে বলে, দেখেছো কি ময়লা, কেউ একটু পরিষ্কারও করে না। রাজ আর হৃদ শান্ত এর সাথে বলে ওঠে, ও। লাবিব দাঁত বের করে হেসে বলে, হ্যাঁ তাই তো। সবাই এবার লাবিবের দিকে তাকিয়ে আছে। লাবিব এবার ফুলদানিতে ফু দিচ্ছে, আবার সবাইকে দেখছে। রাজ বলে, যা ভাই যা, ফুলদানিগুলো নিয়ে ঘরে যা, ইচ্ছে মতো পরিষ্কার কর। লাবিব বলে, না, এখন পরিষ্কার হয়ে গেছে। সব এবার আরশের দিকে তাকায়। আরশ শীষ বাজাতে বাজাতে এদিক ওদিক তাকায়। সবাই তার দিকেই তাকিয়ে আছে দেখে দাঁত বের করে হাসে, হিহি। রাজ হাত তুলে বলে, তুই আবার কি নাটক শুরু করলি? আরশ বলে, বিশ্বাস কর, তোদের দেখে আসলাম। রাজ বলে, বিশ্বাসের মা অনেক আগেই মরে গেছে, এখন আসল কারণ বল। আরশ বলে, না, বিশ্বাস না করলে নাই, আমি একটু এদিক দিয়েই যাচ্ছিলাম, আমি মোটেও তোর বোনের পিছু পিছু আসিনি। সবাই একসাথে বলে ওঠে, ও। রাজ ভুরু কুচকে বলে, কিন্তু
আমি তো একবারও বলিনি যে তুই আমার বোনের পিছু নিয়েছিস। আরস কাশতে শুরু করে, সবাই হেসে ওঠে। রাজ হৃদ আর শান্তর কাঁধে হাত দিয়ে বলে, বুঝলেন ভাইরা ভাই, আজকাল বিড়ালগুলো মাছের পিস পিস ঘোরাঘুরি করছে খুব। শান্ত আর হৃদ রাজের কথা হেসে ওঠে। এদিকে লাবিব কান পেতে ওদের কথাগুলো শুনছিল। সে বুঝে যায় মূলত বিড়াল বলতে কাকে বোঝানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে বলে, আমি মোটেও বিড়াল না, আই এম এ জেন্টলম্যান। ওর কথা শুনে হৃদ, রাজ আর শান্ত শব্দ করে হেসে ওঠে। রাত তখন 3টা পেরিয়েছে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, সবাই নিচের ঘরে শুতে গেছে। প্রায় 1টা নাগাদ মেহরিনও ঘুমে টলে পড়েছে। রাজ তখনও জেগেছিল, ল্যাপটপে কাজ করছিল। কাজ শেষ করে মেহরিনের দিকে তাকায়। সে করে খুঁটিয়ে খুঁটিয়ে বউকে লক্ষ্য। বউটা আগের চেয়েও গুলুমুলু হয়েছে, আরো বেশি সুন্দর লাগছে দেখতে। কেমন প্রেম প্রেম পায় তার দেখলেই। এই যে রাজ এখনো তার বউয়ের প্রেমে পড়ে যাচ্ছে। মনটা চাইছে, আনচান করছে, একটু আদর করতে মন চাইছে, টুপ করে কয়টা চুমু খেতে ইচ্ছে করছে। কিন্তু এই মেয়েটা কি বুঝে তার মনের ব্যথা? আপনি এখন 2 বাচ্চার বাবা। রাজ মুখে বিরক্তিকর শব্দ, তারপর ফিসফিসে বলে, এই মেয়েকে কে বোঝাবে? প্রেম কি বাবা মা হয় আটকাতে পারে? কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ একটু দুষ্টু হাসি দিয়ে বলে, পাইছি একটা বুদ্ধি। ওদের মায়ের কাছে গেলে কান্নাকাটি শুরু করে দেয়। না, এইভাবে বেশি দিন বউ ছাড়া থাকলে আমি ভিটামিন অর্থাৎ বউর অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে যাব। না, তা হতে দেওয়া যাবে না। দুষ্টু হাসি দিয়ে বসে সে। পাইছি, তোরা বাপ মায়ের সঙ্গে আমাদের দেখলে তোর কান্নাকাটি শুরু করে দিবি, কিন্তু আমি তোদের সামনেই না থাকি। প্রেম করার বয়স তখন কি করবি? ভুলে যাস না তোদের বাপ রাজ শিকদার। তোরা যদি চলিস ডালে ডালে, তবে তোদের বাপ চলে পাতায় পাতায়। বলে সে পা টিপে টিপে এগিয়ে যায়। খুব আস্তে করে মেহরিনকে ডাকে। মেহরিন ঘুমের ঘরে বলে, জানতো সরেন, মাঝরাতে কি শুরু করেছেন? চুপচাপ ঘুমা। রাজ বুড়ো কুচকে বলে, দেখেছ আমাকে ঘুমের মধ্যেও বকো। সে যাই হোক, আমি সব গায়ে মাখি না। আবারও ডাকে, বউ উঠো। মেহরিন পাশ ফিরে শুয়ে পড়ে। মেহরিনকে বলে, তুমি উঠবে নাকি আমি কিছু করব? মেহরিন ঘুমের মধ্যেই বলে, যা মন চায় করুন, আমি উঠব না। রাজ চোখ রাখে মেহরিনের চোখে। সে শান্ত চোখে তাকাতেই মেহরিনের সারা শরীরে এক অদ্ভুত স্রোত বয়ে যায়। রাজ কিছু বলে না, মেহরিনকে তুলে নেয় কোলে। মেহরিন চিৎকার করতে যাবে কিন্তু পারে না। রাজ বলে, করো চিৎকার, বাচ্চারা উঠে গেলে তোমারই যন্ত্রণা হবে। রাজ নামিয়ে মেহরিনের হাত ধরে বলে, চলো ছাদে যাব, একটু চন্দ্রবিলাস করে আসি। মেহরিনও রাজের হাত ধরে বলে, ওকে চলুন। ওরা দুজনে ওই ছাদের দিকে যাচ্ছিল। হঠাৎ করে কারো পায়ের শব্দে সতর্ক হয়। রাজ মেহরিন শব্দে উৎস খুঁজতে সেদিকে তাকায়। একটু এগোতেই দেখতে পায় দুজন চুপি চুপি চোরের মতো ছাদের দিকে যাচ্ছে। রাজ কিছু বুঝতে পারে না। মেহরিন তৎক্ষণাৎ রাজের মুখ চেপে ধরে। চুপ চুপ। রাজ মাথা নাড়ে। তারপর তারা পিছু পিছু যেতে শুরু করে। তারা দুজনে গিয়ে থমকায় ছাদের দরজার কাছে। ওরা ছাদে না গিয়েই ফিরে আসে। সেই পিছু ফিরে তখনই রাজ আর মেহরিন 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। দুজনে থমথম খায়। মুহূর্তে ভুরু কুচকে ঘুরে দাঁড়ায়। মেহরিন ভুরু কুচকাতেই গম্ভীর গলায় বলে, কয়টা বাজে? হ্যাঁ, এখন তোর এখানে কি করছিস? আরস আর লামিয়া দুজনেই যেন চোর হয়ে গেছে। ধরা পড়ার ভয়ে রাজ খ্যাক খ্যাক করে বলে, কয়দিন পর বিয়ে করবি? এখন এই প্রেমটা আটকানো যায় না। আরস বলে, ভূতের মুখে রাম রাম। ভুরু কুচকে রাজ বলে, কি বললি? রাজ গলা নামিয়ে বলে, না ভাইজান, কিছু বলিনি। আপনি এখানে কি করছেন? মেহরিন ঠোঁটে বাঁকা হাসি। চোর ধরতে এসেছি। সে যাই হোক, তোমরা এখন ছাদে চোরের মতো এসেছো, আবার ডাকাতের মতো চলে যাচ্ছিলে কেন? আরস চট করে বলে, কারণ ছাদে আরেক জোড়া প্রেম করছে। রাজ ভুরু কুচকে বলে, কারা? লামিয়া মুখ চেপে হাসে। তারপর বলে, তোমার ভাই আর তোমার শালিকা। রাজ কপাল চাপড়ে বলে, ছে, একটাও আমার মতো হলো না রে। একটাও প্রেম আটকাতে পারছে না। মেহরিন হালকা কটাক্ষ করে বলে, আচ্ছা তাই নাকি? রাজ এদিক ওদিক তাকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। মেহরিন বলে, আপনাদের ক্লাস পড়ে নিচ্ছি, আগে ওদের ক্লাস নেই। এই বলেই ছাদের দিকে এগোতে চায়। ঠিক তখনই দুজোড়া পায়ের শব্দ পাওয়া যায়। মেহরিন চারপাশে তাকায়। সবাই লুকিয়ে যায়। দেখি আবার কার প্রেমে বাঘাত ঘটাতে এসেছে। সবাই লুকিয়ে পড়ে। দুজোড়া পা এগিয়ে আসে ছাদের দরজার কাছে দাঁড়ায়। ছাদে দেখা যায় লাবিব আর মেহবুবা
কে দেখে তারা কেটে পড়তে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই সবাই বের হয়ে আসে। রাজ আর আরশ গিয়ে হাত রাখে হৃদের কাঁধে। হৃদ চমকে ওঠে, মেহেরিন আর লামিয়ার দিকে তাকায় মেহেরের সামনে। সঙ্গে সঙ্গেই মেহের দূরে যেতে চায়, কিন্তু তার আগে লামিয়া আর মেহেরিন বলে ফেলে, মেহের কি হয়েছে, এভাবে ধরাধরি করছো কেন? লামিয়া বলে, ভাবি তুমি এখানে কি করছিলে বলো তো? মেহের বলে, এমনি এসেছিলাম। হৃদ বলে, হে আমরা বাড়ি পাহারা দিয়েছিলাম। রাজ বলে, হ্যাঁ ভাই, আমরা ছোটবেলা থেকে তো সুযোগ খাইছি, তাই একটু বেশিই বুঝি, তোমার আর বুঝাতে হবে না। হৃদ কিছু বলবে, ঠিক তখনই আবারও কারো পায়ের আওয়াজ পাওয়া যায়। সবাই একই সাথে কপাল চাপড়া, নিশ্চয়ই চুমকি আর শান্ত। মেহেরিন হাসতে হাসতে বলে, দাঁড়াও, লুকাও সবাই। সবাই হাসতে হাসতে লুকিয়ে পড়ে। চুমকি আর শান্ত বকবক করতে করতে এসে দাঁড়ায় ছাদের দরজায়। ছাদেতে লাবিবার মেহবুবাকে দেখে চমকে বলে, দেখেছো, আবার এই পুচকি বোনটাকে নিয়ে মাঝরাতে প্রেম করছে। দাঁড়াও, এদের মজা দেখাচ্ছি। শান্ত চুমকিকে টেনে বলে, ওদের কিছু বলবে না, আমরাই ফাঁসবো। ওরা যদি জিজ্ঞেস করে আমরা কেন এসেছি, তখন কি বলবে? চুমকি ধূপ করে শান্তর পিঠে একটা কিল মেরে দেয়। আমি আসতে চেয়েছি, তুই তো জোর করে নিয়ে এলি। তোর নাকি আধা রাতে পিরিত করতে মন চায়? শান্ত কাতর গলায় বলে, ইস, তুমি কথায় কথায় মারো কেন? চুমকি খেক করে ওঠে। মারামারি শেষ যেই না অমনেই সবাই বেরিয়ে আসে। রাজ, হৃদ আরও হাসতে হাসতে গিয়ে দাঁড়ায় শান্তর পাশে, আর মেহেরিনরা চুমকির পাশে। সবাইকে দেখে চুমকিয়া এবার শান্তকে আরেক ঘা লাগিয়ে দেয়। মেহেরিন হাসতে হাসতে বলে, আরে বেচারা শান্ত ভাইয়া কি মারটাই না খেলো। শান্ত কষ্ট নিয়ে বলে, দেখ ভাই দেখ, আমরা স্বামী জাতি কতটা অবহেলিত। মেহেরিন, মেহেরা, চুমকি একই সাথে বলে, কি? এই বলে হৃদ, শান্ত তিনজনে 1 সেকেন্ডের মধ্যে স্টাইলে হাত মারে, মাফ চাই। আরও লামিয়া হেসে ফেলে। মেহেরিন হেসে বলে, চলো এবার সব চোর ধরা শেষ, এবার ডাকাতদের ধরতে যাই। সবাই এগিয়ে যায়। ওরা ছাদে গিয়ে দেখতে পায় মেহবুবা লাবিবের কাঁধে মাথা রেখে বসে আছে। দুজনে গুজুর করে ফুসুর করে গল্প করছে। ঠিক তখনই রাজ কাশি দেয়। লাবিব হঠাৎ করে বলে ওঠে, কি ব্যাপার, তোমার গলা এমন ছেলেদের মতো শোনা যাচ্ছে কেন? মেহবুবার সাথে সাথে খেকে ওঠে, কি বললে তুমি? আমার ভয়েস এমন আমি বলিনি। মেহবুবা বলে, আরে তোমার ভয়েস তো মেয়েদের মতো হয়ে গেল। দুজনেই পিছে ফিরে তাকায়, দেখে সবাই। তখনই শুরু হয় সবরের মধ্যে চোর ধরা নিয়ে আরেক দফার হাসাহাসি। এদের হাসাহাসি চলে ঠিক রাত 11:40 পর্যন্ত। এই হাসাহাসির মধ্যে লুকিয়েছিল এক আনন্দ, এক খুশি, একটু ভালোবাসার ছোঁয়া। একটা অন্ধকার আচ্ছন্ন ঘর, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, কেমন যেন একটা ধোঁয়া। সেই ঘন ধোঁয়া যেন বিষের মতোই চারদিকে ছড়িয়ে যাচ্ছে। শ্বাস নেওয়া দুঃসহ। দুই পাশে ছোট ছোট বাচ্চারা কান্না করছে। সেই কান্না যেন মেহেরিনের বুক চিরে যাচ্ছে। মেহেরিন তার 2 সন্তানকে কোলের মধ্যে নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, কেউ আছো? দরজা খোলো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার বাচ্চাদের কষ্ট হচ্ছে, কে আছো? দরজা খোলো। বাচ্চাদের কান্নার গতি বাড়তে থাকলো। মেহেরিন কান্নায় ভেঙে পড়লো। কেউ আসছে না কেন? কেউ সাহায্য কেন করছে না? মেহেরিন কাঁদতে কাঁদতে কাতর কণ্ঠে বলল, কেউ আছো? দরজা খোলো, আমার বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। মেহেরিন প্রাণপণ চিৎকার করে, মামুনি, পুপি, কই তোমরা? দরজা খুলে দাও গো। চুমকি, তুই কোথায়? মেহবুবা, রাহি, লামিয়া, কই তোমরা? কবি সাহেব, ও কবি সাহেব, কোথায় আপনি? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে মেহেরিন। দরজায় পিঠে ভরে দিয়ে পড়ে এসেছে 2 সন্তান কোলের মধ্যে চেপে ধরে। কবি সাহেব, আপনি তো বলেছিলেন আমি বাঁচবো, আমার বাচ্চারা বাঁচবে, কই আপনি আসছেন না কেন? সেই মুহূর্তে হঠাৎ 2 মুখোশধারী লোক এগিয়ে আসে মেহেরিনের দিকে। তাদের হাতে বন্দুক। মেহেরিনের গলা কাঁপিয়ে যাচ্ছে। কে আপনারা? এখানে কেন এসেছেন? দুজনই লোক দুটো ভয়ঙ্কর রকম হাসে। সে হাসিতে এমন কিছু আছে যা শরীরের সমস্ত কিছু ঠান্ডা করে দেয়। মেহেরিন এবার গর্জে ওঠে, বলুন আপনারা কে? এখানে কেন এসেছেন? একজন মুখোশধারী লোক এগিয়ে এসে বলে, আমরা কারা সেটা জানা লাগবে না, তবে জেনে রাখো আমরা এসেছি তোমার ছেলেদের আর তোমাকে মারতে। তোমাদের আমি বাঁচতে দিব না। বলেই তারা আবার সেই বিদুকে হাসি দিয়ে ওঠে।
মেহরিন দুই সন্তানকে বুকে চেপে ধরে, আর ঠিক তখনই গুলি ছোড়ে তারা। দুই রাজপুত্র ছোট ছোট শরীর নিথর হয়ে যায়। সেই ছোট্ট হৃদয়গুলো ধুকপুক ধুকপুক করছে। তার শব্দ থেমে যায়, আর মেহরিন তাকে গুলির পর গুলি আলাদা করে মারার দরকার ছিল না। এক মা তো সন্তানের সঙ্গেই মারা যায়, তার চেতনা ছিন্ন হয়ে যায়, জীবনের ছন্দ থেমে যায় তার সন্তানদের কিছু হলে। তাদের দেহ থেকে কেউ যেন রুহুটা টেনে বের করে নিল। নিস্তেজ হয়ে গেল মেহরিন। তার চোখের সামনে তার কলিজার ধনটা নিথর হয়ে পড়ে আছে। তা সে কিভাবে সহ্য করবে? মেহরিন চিৎকার করে কাঁদতে পারছে না, যেন হতভম্ব হয়ে গেছে সে। তবুও রুহু বের করার ঠিক আগ মুহূর্তে মেহরিন চিৎকার করে উঠল, আমার বাচ্চা। অন্ধকার ঘর ঘুমট ভেঙে গেল মেহরিনের চিৎকার। দেওয়ালে যেন বাড়ি খেতে লাগলো মেহরিনের আর্তনাদ। সে বলে উঠল, আমার বাচ্চা। অন্ধকার ঘর ঘুমড়ে থাকা মেহরিনা হঠাৎ চিৎকার করে। রাজ পাশে ছিল, সঙ্গে সঙ্গে ওর চিৎকার শুনে বুঝে যায় নিশ্চয়ই খারাপ কিছু স্বপ্ন দেখেছে। রাজ তড়িঘড়ি মেহরিনকে শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় আলতো করে হাত বোলাতে থাকে। কি হয়েছে বউজান? কিছু খারাপ স্বপ্ন দেখেছো? ভয় পেয়েছো? মেহরিন তখন পাগলের মতো একদম ছেলে মানুষের মতন বলছে, আমার বাচ্চা, আমার বাচ্চা, ওদের মেরে ফেলেছে, আমার বাচ্চা। বলতে বলতে একদম কান্নার জ্বরে ভেসে পড়ে। রাজ মেহরিনকে শক্ত করে বুকে চেপে ধরে বলে, কিছু হয়নি পাখি, শান্ত হও। কিন্তু মেহরিন তখনও নিজের মতো করেই বলতে থাকে। এক সময় তার কান্নার গতি বেড়ে যায়, বুক ফেটে কান্না। সে হাহাকার করছে। ওর চিৎকার আর কান্নায় ঘুম ভেঙে যায় দুই সন্তানেরই। ওরা কান্না শুরু করে। শিশুদের কান্নার শব্দ কানে আসতে মেহের উন্মাদের মতো ছুটে দেয়। একজনকে কোলে তুলে নেয়, আরেকজনকে নিতে চায়, কিন্তু পেরে ওঠে না। রাজ তখন পাশে গিয়ে সাহায্য করে। দুজনকে কোলে দেয় মেহরিন সন্তানদের কোলে নিয়ে এলোপাথারি বাচ্চাদের গালে কপালে মুখে চুমু খেতে থাকে। আমার সোনারা, আমার 7 রাজার ধন, আমার কলিজার টুকরা। রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকে, মেহরিনকে সময় দেয় নিজেকে সামলানোর জন্য। কারণ রাজ জানে এই কষ্ট, এই ভয়, এই যন্ত্রণা প্রকাশ করার মতো নয়। কিছুক্ষণ পর রাজ এক গ্লাস পানি এনে মেহরিনের সামনে ধরে বলে, নাও, এটা খেয়ে নাও। মেহরিন কিছু না বলেই পানি খেয়ে নেয়। রাজ অনুভব করে মেহরিনের শরীরটা কাঁপছে। সে আবার বলে, বাচ্চা আমাকে দাও, তুমি একটু বসো। কিন্তু মেহরিন দেয় না। রাজ বুঝে এই মুহূর্তে সন্তানদের সে ছাড়বে না। ঠিক তখন এই দরজায় টোকা পড়ে। রাজ দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়। সে জানে সবার ঘুম ভেঙে গেছে, সবাই চলে এসেছে এখানে। হয়ও তাই। দরজা খুলতে দেখতে পায় সবাই দরজার সামনে দাঁড়ানো। ফিরোজ মির্জা জিজ্ঞেস করে, কি হয়েছে রাজবাবা? মেহুমা চিৎকার করলো কেন? রাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো খারাপ স্বপ্ন দেখেছে, আপনারা আসুন। রাজ দরজা ছেড়ে দাঁড়ায়। সবাই হুড়মুড় করে ঘরে ঢোকে। সবাই ঘরে ঢুকতে দেখে মেহরিন দুই সন্তানকে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে কান্না করছে। আমার বাচ্চা, আমার বাচ্চা বলে আর্তনাদ করছে। চুমকি এগিয়ে গিয়ে মেহরিনকে ধরে বলে, এই মেহু, কি হয়েছে তোর? খারাপ স্বপ্ন দেখেছিস? ভয় পেয়েছিস না? মেহরিন কিছু বলে না, শুধু নিঃশব্দে ব্যথা আর ভয়কে বুকে চেপে নিয়ে সন্তানকে আঁকড়ে রাখে। নিজের জীবনটাকেও আঁকড়ে ধরে আছে, এমন যেন মৃত্যুর ছায়া যেন তাকে তাড়া করছে। সবাই বেশ অস্থির হয়ে ওঠে মেহরিনের এমন অবস্থা দেখে। রাজ শান্তভাবে বলে ওঠে, আপনারা চিন্তা করবেন, আমি যতদূর বুঝতে পেরেছি ও খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে। চুমকি একটা গ্লাসে পানি এনে মেহরিনের মুখে ধরে বলে, এটা খা, কিছু হয়নি। একটা স্বপ্ন দেখেছিস, জানি না কি দেখেছিস, কিন্তু আমি জানি আমার মেহু ভয় পাওয়ার মেয়ে না। ভয়ঙ্কর কিছু হয়নি, তুই সব সামনে নিবি। চুমকি তখন আবার বলল, একটা কথা বলি, জানি না তুই কি স্বপ্ন দেখেছিস, তবে আন্দাজ করতে পারছি তোর সন্তান নিয়ে খুব খারাপ কিছু দেখেছিস। তাই হাউমাউ করে করছিস না করে আল্লাহর উপর ভরসা রাখ। একমাত্র উনি হায়াত মুহূর্তের মালিক। উনি ছাড়া পৃথিবীর কারো সাহস নেই তোর বাচ্চাদের তোর কলিজা থেকে নিয়ে যাওয়ার। তখন মেহেরে গিয়ে সে মেহরিনের পাশে বসে বলে, হ্যাঁ ঠিক তাই, আমাদের সবার উচিত সবাইকে ছাড়িয়ে কেউ কিছু করতে পারবে না। মেহবুবা এগিয়ে এসে বলে, আসুক না, কোন কুত্তার বাচ্চা আসবে আমাদের বাবুদের কিছু করতে? তার ছোট মা তাকে দেখে নিবে বলে দিলাম। আর আরফা এসে বলে, আসুক না, আসুক, একদম বিচুটি পাতা লাগিয়ে দিব। আরফার কথা শুনে সবাই হেসে ফেলে। মেহরিন নিজেও হেসে ফেলে। আরও শেষে আরফার মাথা একটা চাটি মেরে বলে, ভেরি গুড। আরফা মাথা ধরে বলে, ভাবি। এমন সময় লামি এসে আরসের পায়ে একটা হালকা লাথি দিয়ে বলে, বলো ননদি। আরস তখন বলে ওঠে, আর
বাকিরাও ওহ বলে ওঠে। তখন সবাই হাসিতে ফেটে পড়ে। রাত তখন 3টা। মেহেরিন সেই দুঃস্বপ্ন দেখার পর প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে। সবাই এখনো রাজের ঘরে। চুমকি আর মেহের 2 রাজপুত্রকে নিয়ে বসে আছে। মেহেরিন শুয়ে আছে রূপা বেগমের কোলে, ঠিক, আর তিনি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মারিয়া মির্জা, ফাইজা মির্জা দুজন দুপাশে বসা। হঠাৎ করে মেহেরিন বলে ওঠে, মামুনি, যদি ওরা সত্যি আসে? রূপা বেগমের বুক ধুক করে ওঠে। কি করে বোঝাবে মেহেরিনকে? আজ যেটা মেহেরিন ভয় পাচ্ছে, সেই ভয় রূপা বেগমের জীবনেও এসেছিল সেই কালো রাতে, প্রায় 20 বছর আগে। সেই ঘটনা পুনরাবৃত্তি চায় না তিনি। কদিন ধরে তার মনটাও যেন কু ডাকছে। মেহেরিন তখন বলে, কিন্তু যদি হয়? রূপা বেগম ভুরু কুচকে তাকায় মেহেরিনের দিকে। তার চোখে ধরা পড়ে মেহেরিনকে কিছু বলতে চায়। সেটা শুধু রূপা বেগম নয়, মেহের আর রাজও বুঝে যায়। রাজ আর মেহের একসাথে বলে ওঠে, প্ল্যান কি? এক কথার সাথে সবাই হাসে। মেহেরিন উঠে বলে, প্ল্যান একটা আছে, আমার মনে হচ্ছে কাল কিছু একটা হবেই। রাজ বলে, ওইটা তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেই রেখেছি পাহারায়। মেহেরিন রাজকে থামিয়ে বলে, আগে শুনুন। রাজ মাথা নাড়ে। আর শুধু কাজ না, সবাই আগায়। রাজ না, সবাই আগায়। বুঝে মেহেরিন একটা প্ল্যান জানাবে। মেহেরিন নিজের প্ল্যানটা বলে শুনে সবাই হেসে ওঠে। লাবিব হাততালি দিয়ে বলে, উফ, কি প্ল্যান? রাজ ভুরু কুচকে তাকায়। লাবিব আমতা আমতা করে বলে, না মানে? রাজ থামিয়ে দিয়ে বলে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, সমস্যা নাই, যা করলাম জীবনের ওপর দিয়ে যাবে। লাবিব ফুস করে বলে ওঠে, সেম টু ইউ, বলে নিজের মুখ চেপে ধরে। রাজ মেহবুবার দিকে তাকিয়ে বলে, তোমাকে যা বলেছিলাম মনে আছে তো? জায়গা মতো দেবে। মেহবুবা হাসে, মাথা নাড়ে। লাবিব অসহায়ের মতো একেবারে মেহবুবার দিকে আরেকবার রাজের দিকে তাকায়। এমন সময় হৃদয় শান্ত এসে লাবিবের কাঁধে হাত রাখে। তারা লাবিবকে দুঃখী মুখে বলে, সবাই কপাল, বুঝলে? হঠাৎ আকরাম চৌধুরী বললেন, মেহুমা, প্ল্যান ঠিক আছে, কিন্তু যদি না হয়? মেহেরিন কিছু বুঝতে পারে না। তখন হৃদ এক ধরনের বিদ্রুপের হাসি দিয়ে বলে, চিন্তা করবে না ফুপা, আমি যতদূর ওদের চিনি তারা ঠিক মেহুর প্ল্যান মাফিকই কাজ করবে। মেহের হাসে, তাহলে একটা সমস্যা থেকেই যাচ্ছে। মেহের হাসে। রাজ বলে, বাচ্চাদের মতো কথা বলতে চাও তাই না? মেহের হাসে, উফ ভাইয়া, আপনি এত ইন্টেলিজেন্ট কেন বলুন তো? রাজ হাসে। মেহের বলে, ওইটা সমস্যা না, যে দায়িত্বটা পালন করবে চুমকি মা, ফুপি আর আরফা। সবাই মেহেরের দিকে তাকায়। মেহের সবার দিকে তাকিয়ে বলে, পারবে না? সবাই একসাথে বলে, অবশ্যই। চুমকি কোলের বাচ্চায় একটা চুমু খায়। বিশ্বাস পড়বে, বেশ পারবো না কেন? আরফা খুশিতে গদগদ। ফাইজা চৌধুরী মেহেরের চিবুকে হাত দিয়ে চুমু খায়। মেহের হাসে। রাজ বলে, আপনাদের 4 জনের নেতা হচ্ছে মাহির। মাহির এক লাফে সামনে আসে। হে বলে, সে কি করতে হবে আমাকে? সবাই হেসে ফেলে। মাহিরের ভাব নিয়ে, এটা কোনো ব্যাপারই না, সে সব কাজ করতে পারবে, বলে ওঠে রাজের প্ল্যানিং শুনে। রাজ বলে, যদি কাজটা ঠিক মতো করতে পারো তো। পাশের বাড়ির কাজের খালার একটা মেয়ে আছে না, নাম সকিনা, দেখতে ভালো, গায়ের রংটা একটু কালো, তবে একদম বনের কাজলের মতো, চোখগুলোও সুন্দর, তার সাথে তোমায় বিয়ে দিয়ে দিব। রাজের কথা শেষ হতেই মাহির বুকে হাত দিয়ে না বলে ওঠে। সকাল 7টা। শিকদার বাড়ির বাগানে মানুষের ভিড় জমায়েত হয়েছে, কারণ সেখানে লাইন ধরে বাঁধা আছে 60টা গরু। প্রতিটাই মোটা তাজা সুস্থ। কুরবানি ঈদের সকলে যেভাবে হুজুর ডেকে গরু জবাই করে, রাজের ইচ্ছা ঠিক সেভাবে গরু জবাই হবে। গরুগুলো একে একে দুবরা ঘাসের ওপর ফেলে রাখা হয়েছে, জবাই চলছে। রাজ, লাবিব, হৃদ আরও শান্ত, রাকিব আরও কয়েকজন মিলে সবাই নিচে দাঁড়িয়ে থেকে দেখছে। মেহেরিন বারান্দায় থেকে দেখছে। পাশে চুমকি আর কুলসুম। মেহেরিন এক নজর তাকিয়ে রক্তের দিকে। জবাই করার পর গরুর গলা থেকে কিভাবে কলকল করে রক্ত বের হয়। মেহেরিন ভাবে, গরু জবাই করলে গরু ব্যথা পায় না, এটা হাদিসে বলা আছে, আবার বিজ্ঞানীরাও এই যৌক্তিকতা প্রমাণ দিয়েছে। মেহেরিন বাঁকা হেসে বলে, গরুর কষ্ট না হলেও তোদের হবে। চুমকি বলে, কার কষ্ট হবে? মেহেরিন মুখে হাসি নিয়ে বলে, সময় হলে বুঝতে পারবি। সময় অনেক গড়িয়ে গেছে। এখন বিকাল 4টা। শিকদার বাড়ির বাগানে বিশাল প্যান্ডেলে রাখা হয়েছে, যেখানে চলছে খাওয়া দাওয়া। দুপুর থেকে একটা খাওয়া শুরু হয়েছে, এখনো চলছে। রাজপুর এলাকায় দাওয়াত করেছেন, গরিব দুঃখীরা এসেছে। শিকদার বাড়ি থেকে আজ খাবার গেছে 5টা এতিমখানায়। সবাই খাচ্ছে, দুহাত তুলে দোয়া করছে। কত বৃদ্ধ, কত মানুষের মাথার
হাত পড়ছে রাজের মাথায়। রাজ মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে আজ। রাজ দাঁড়িয়ে কথা বলছে সাব্বিরের সঙ্গে। এমন সময় এক বৃদ্ধা মহিলা লাঠি ভর করে ধীরে ধীরে এগিয়ে আসে। বয়স অনেক, 80 পেরিয়েছে হয়তো। শরীর কেঁপে কেঁপে হাঁটে। রাজের মাথায় সামনে এসে দাঁড়ায়, তার মাথায় হাত রাখে। রাজ সুন্দর করে হেসে বলে, কিছু বলবেন দাদিমা? বৃদ্ধা ইশারা করে বলে নিচু হতে। নিচু হয়। রাজের মাথায় হাত রেখে বলে, অনেক ধন্যবাদ বাছা। রাজ ইশারা করে একজনকে চেয়ার এনে দিতে। রাজ নিচে ধরে চেয়ারে বসায় বৃদ্ধাকে। আপনি কিছু বলবেন আমাকে দাদিমা? বৃদ্ধা চোখের জলে রাজের দিকে তাকায়। কাঁপা কাঁপা হাতে রাজের মাথায় হাত রেখে বলে, আমাকে একটু খাবার দিবি বাছা? রাজ ভাবে হয়তো খাবার মজা লেগেছে, তাই হয়তো নিয়ে যাবে। আচ্ছা, আমি কাউকে বলছি, আপনাকে দিয়ে দিবে। বৃদ্ধার মুখে হাসি ফোটে। কিছু মুহূর্তে সে হেসে মিলে যায়, মাথা নিচু করে বলে, আমি কারো অনুমতি ছাড়া এখানে এসেছি বাছা। এখানকার কেউ আমায় দাওয়াত দেয়নি, শুধু দেখলাম সবাই আসছে আর খাবারের গন্ধ আমায় টেনে এনেছে। রাজ হেসে বলে, সমস্যা নেই দাদিমা, আল্লাহর রহমতে খাবার কম পড়বে না। আমি তো খুশি হয়েছি আপনি এসেছেন। আচ্ছা, সঙ্গে কেউ আসেনি? না, আপনি একাই এসেছেন। যদি একা এসে থাকেন, আপনার বাড়ির কোথায় বলুন, লোক গিয়ে খাবার দিয়ে আসবে। বৃদ্ধা কেঁদে ফেলে। রাজ অবাক হয়, বৃদ্ধাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে দাদিমা, কাঁদছেন কেন? বৃদ্ধা এবার রাজকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। রাজ কিছু বুঝে উঠতে পারে না। বলুন না, কি হয়েছে? বৃদ্ধা বলে, আমার কেউ নেই বাচ্চা, আমি রাস্তায় রাস্তায় ঘুরি, যখন যেখানে পাই শুয়ে পড়ি। কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না। জানিস, আমি প্রায় 5 দিন পর খাবার খেলাম। রাজের ভেতরটা কেমন করে ওঠে, মনে পড়ে যায় নিজের অতীতের কিছু স্মৃতি। আপনার কোনো ছেলে মেয়ে নাই? বৃদ্ধা কান্নার গতি আরো বেড়ে যায়। রাজ চুপ করে শুধায় সুখ সামলানোর জন্য। বৃদ্ধ নিচে বলে, ছিল বাছা, এক ছেলে, সে বড় বাড়িতে থাকে, কিন্তু আমাকে বের করে দিয়েছে, কারণ তার বউ চায় না আমি ওদের সাথে থাকি। অথচ স্বামী মারা যাওয়ার পর আমি কাজ করে ছেলেকে বড় করিয়েছিলাম, পড়িয়েছিলাম। রাজের চোখ মুখ মুহূর্তে কঠিন হয়ে ওঠে। আপনার ছেলের নাম কি, বাড়ি কোথায় বলুন, আমি ব্যবস্থা করব। রাজ বৃদ্ধা না মাথা নাড়ে, জানাই পারবে না। সে সময় চুমকি, মেহবুবা সবাই চলে আসে। এসে রাজের পাশে দাঁড়ায়। মেহরিনের কাছে যেতেই রাজ তাকায় তার দিকে, বৃদ্ধাও তাকায়। বৃদ্ধা রাজকে বলে, ওইটা বুঝি তোর বউ? রাজ হেসে মাথা নাড়ায়। মেহরিন হাসি মুখে বলে, কেমন আছেন দাদিমা? বৃদ্ধা চোখের পানি চলে আসে তার কথা শুনে। সবাই হাসে বৃদ্ধার মুখের অবস্থা দেখে। রাজ বৃদ্ধার হাতের দিকে হাত রেখে বলে, আমি নাতি হিসেবে একটা আবদার করব, আপনার কাছে রাখবেন? বৃদ্ধা অবাক হয়, রাজের মতো এত বড়লোক মানুষ তার কাছে আবদার করবে। রাজ এসে বলে, আজ থেকে আপনি আমাদের বাড়িতে থাকবেন। বৃদ্ধা কেঁদে ফেলে খুশিতে। মেহেরিন রাজের কথায় হাসে। সেও বৃদ্ধার পাশে গিয়ে বসে, বলে, থেকে যান না দাদিমা। বৃদ্ধা বলে, আমি থাকতে চাই, কিন্তু তোমরা আমায় কি সত্যি জায়গা দেবে? সবাই হেসে বলে, হ্যাঁ। সন্ধ্যা 7টা। শিকদার বাড়ির বসার ঘরে বসে আছে সবাই। সবার মুখে হাসির ছাপ। হুজুর এসে নাম রেখে গেছেন। একজনের নাম মেহেরাজ শিকদার মাহিন, অনেকজনের নাম মাইরান শিকদার মাহিন আর মাহিম। দুজনের নাম রাখা হয়েছে বাবা মায়ের নামের সাথেই মিলিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, 2 ভাই দেখতে একই রকম হয়েছে। সবাই গুলিয়ে ফেলে কোনটার নাম মেহেরাজ আর কোনটার নাম মাইরান। বোঝা কঠিন। মেহেরিন, মেহের, চুমকি আর রাজ চিনতেই পারে না কোনটা কে। তাই এটা নেই হাসির রোল পড়েছে। মেহবুবা হাসতে হাসতে বলে, আমি একবার মেহেরাজকে আদর করতে গিয়েছিলাম, পরে দেখি মাইরান। মেহেরের চোখ টিপে বলে, আসলে ওরা তো জমজ, তাই ওদের দেখতেও একরকম হয়েছে। আরও শেষে বলে, আমার তো এখন মেহুকেও ভুল লাগছে। ওই দুজনও ভাইয়ের সঙ্গে এত মিল কেন, যেন 3 জন জমজ। সবার মধ্যে আবার হাসির রোল। লামিয়া বলে, ওদের গলার নামের হার পরাও, যা দেখে ভুলে যাবে কোনটাকে। রাহি বলে, না, আমি ওদের চোখ দেখেই বুঝতে পারি ওরা কে। আরফা বলে, তুই বুঝিস? ধুর, আমি তো মেহেরাজ আর মাইরান বলেই মেহেরাজকে বারবার মাইরান বলেই ডাকি। রাত 1টা। শিকদার বাড়ির চারপাশ নিস্তব্ধ হওয়ায় হাওয়া বইছে ধীরে, আশপাশ নিস্তব্ধ। এই নিস্তব্ধতা চিরে হঠাৎ ছায়ার মতো ঢুকে পড়ে 2 জন মুখোশ ধরা লোক। ধীরে নিঃশব্দে তাদের পা ফেলে এগিয়ে যায় বড় গেটের দিকে, বড় গেটের বারান্দার দিকে। তারপরে ঘরের ভেতর তারা ঢুকতেই আচমকা